প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে রয়েছে যশোর বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। আশা করি ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। তাহলে চলো শুরু করা যাক। 3টি প্যাসেজ রয়েছে। 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থ সহ পড়ে শোনানো হবে, যাতে করে এই প্যাসেজগুলোর উপর ভিত্তি করে পরবর্তীতে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারো। প্রথম প্যাসেজটি নেওয়া হয়েছে মার্জরি কিনান রলিংসের ছোট গল্প এ মাদার ইন ম্যানভিল থেকে। গল্পের অংশবিশেষ এখানে রয়েছে। চলো আমরা প্যাসেজটি পড়ি। হিজ নেম ওয়াজ জেরি। তিনি একটা পাহাড়ে গিয়েছিলেন। সেখানে একটি ছেলের সাথে তার পরিচয় হয়। তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। 4 বছর বয়স থেকেই সে এতিমখানায় ছিল। আই কুড পিকচার হিম অ্যাট 4। 4 বছর বয়সে সে কেমন ছিল সেটা আমি কল্পনা করতে পারতাম, সেই ছবিটা আমি অঙ্কন করতে পারতাম। উইথ দ্য সেম গ্রে ব্লু আইস অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স। এখন যেমন তার চোখ গাঢ় ধূসর নীল, যেমন তার স্বাধীনতা, 4 বছর বয়সেও হয়তো তার সেই স্বাধীনতা ছিল। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। কিন্তু আমার কাছে যে শব্দটা আসে সেটা হলো ইন্টিগ্রিটি, সততা, সাধুতা। ইট ইজ বেডেড অন কারেজ, যেটা সাহসিকতার উপরে প্রতিষ্ঠিত ছিল। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসিকতার চাইতেও বড় কিছু ছিল। ইট ইজ অনেস্ট, এটা সততা। বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি, কিন্তু সততার চাইতেও বড় কিছু। এই ছেলেটি লেখিকার বিভিন্ন কাজ করে দিত। তারই একটি অংশ ছিল আগুন জ্বালানোর জন্য লাকড়ি করে দিত। দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রক ওয়ান ডে। একদিন কোঠারের হাতলটা ভেঙে গেল। জেরি সেড দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। এতিমখানায় যে কাঠের দোকান রয়েছে সেই দোকান এই হাতলটা মেরামত করে দিতে পারবে। আই ব্রট মানি টু পে ফর দ্য জব। সেই কাজের জন্য আমি টাকা নিয়ে আসলাম, লেখিকা বলছেন। অ্যান্ড হি রিফিউজড ইট, কিন্তু সে এটা নিতে অস্বীকৃতি জানালো। আই উইল পে ফর ইট, আমি এটার জন্য টাকা দিব। হি সেড, ছেলেটি বলল। আই ব্রক ইট, আই ব্রট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস। আমি এটা ভেঙেছি, আমি অসতর্কতার সাথে কোঠারটা নিচে নামিয়েছিলাম। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম। আমি তাকে বললাম, কেউ প্রতিবার সঠিকভাবে আঘাত করতে পারে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। এই হাতলের কাঠের মধ্যেই ত্রুটি ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট। আমি যার কাছ থেকে কিনেছি আমি এটা তাকে দেখাবো। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি। তখনই সে টাকাটা নিতে স্বীকৃতি জানিয়েছিল, টাকাটা গ্রহণ করলো। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। তার যে অসতর্কতা ছিল তার উপরেই সে প্রতিষ্ঠিত রইল, অর্থাৎ সে তার ত্রুটির উপর অনড় রইল। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। সে ছিল একজন স্বাধীন ব্যক্তি যার নির্দিষ্ট কোনো পেশা নেই। অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক, এবং সে সতর্কতার সাথে কাজ করতে পছন্দ করত। অ্যান্ড ইফ হি ফেইল্ড, এবং সে যদি ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে সেই দায়িত্বটা নিয়ে নিত। উইদাউট সাবটারফিউজ, কোনো ধরনের ছলচাতুরি অথবা কৌশল ছাড়াই। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং। সে আমার অনেক অপ্রয়োজনীয় কাজ করে দিত। দ্য গ্রাসিয়াস থিং, এই মহৎ জিনিস। দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, যাদের হৃদয় মহান তারাই এই কাজগুলো করে থাকে। মহৎ হৃদয়ের ব্যক্তিরাই এই কাজগুলো করে থাকে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ। এই জিনিসগুলো কোনো ট্রেনিং দিয়ে শেখানো যায় না। ফর, কারণ দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট, এই কাজগুলো তাৎক্ষণিক করা হয়। যখন যেটা করার প্রয়োজন সেটা তাৎক্ষণিক করা হয়, কোনো পূর্ব প্রস্তুতি অথবা কোনো ট্রেনিং দিয়ে এই কাজগুলো শেখানো যায় না। মনে করো তোমার ঘরে আগুন লেগেছে, এখন সেটা কি তোমাকে ট্রেনিং দিয়ে শেখানো যাবে, নাকি তাৎক্ষণিক তুমি সেই আগুনে পানি ঢেলে বা যেভাবেই হোক আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে? ঠিক এরকমই একটা ব্যাপার। তাৎক্ষণিক যে কাজ করার প্রবণতা ছিল জেরির মধ্যে। উইথ নো প্রেডিকেটেড এক্সপিরিয়েন্স, যার কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে না। হি ফাউন্ড এ কাবিহুল বিসাইড দ্য ফায়ার প্লেস। ফায়ার প্লেস হলো চুল্লি, যেখানে আগুন জ্বালানো হয়।
বিশেষ করে শীত প্রধান দেশে প্রতিটি ঘরে ঘরে ফায়ার প্লেস থাকে। সারাদিন সেখানে আগুন জ্বলতে থাকে, সেই আগুনের সামনে বসে তারা গল্প করে, খাবার খায়, বিভিন্ন কাজ করে থাকে রুমকে তাপ দেওয়ার জন্য। সেই রকম একটি জায়গার পাশে একটা কাবিহুল ছিল, ছোটোখাটো একটা জায়গা ছিল, দ্যাট আই হ্যাড নট নোটিসড, যেটা আমি খেয়ালই করিনি। দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড, সেখানে স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। অফ হিজ ওন অ্যাকর্ড, এটি একটি ইডিয়ম, বাগধারা, যার অর্থ হলো স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়। হি পুট কিন্ডলিং, সেখানে ছোট ছোট লাকড়িগুলো রাখলো, অ্যান্ড মিডিয়াম উড, এবং মাঝারি ধরনের কাঠগুলো রাখলো, সো দ্যাট, যাতে করে আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার ম্যাটেরিয়াল, সবসময় আমি শুকনো লাকড়িগুলো পাই, রেডি, প্রস্তুত, ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, যদি কোনো কারণে বাদলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, তাহলে আমি যেন শুকনো লাকড়ি সবসময় পাই। সে সেখানে কিছু লাকড়ি রেখে দিল। কোথায় রেখে দিল? কাবিহুলে রেখে দিল। ছোটোখাটো জায়গা, ছোট কক্ষকে কাবিহুল বলা হয়। এ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন, কেবিনে আসার যে একটা রাস্তা ছিল সেখানে একটি পাথর লুজ হয়ে গিয়েছিল। হি ডাগ এ ডিপার হোল, সে আরও গভীর করে একটি গর্ত করল, অ্যান্ড স্টিডিড ইট, এবং সেখানে সেটাকে দৃঢ়ভাবে গেঁথে দিল। অলদো, যদিও, হি কেম হিমসেলফ, সে নিজে আসতো, বাই এ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক, সে শর্টকাট রাস্তা দিয়ে আসতো, অর্থাৎ এখানে পাশ দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে আসতো, এটা বোঝানো হয়েছে। আই ফাউন্ড দ্যাট, আমি পেলাম যে, হোয়েন আই ট্রাই টু রিটার্ন হিজ থটফুলনেস, তার এই চিন্তা ভাবনার জন্য আমি যখন তাকে কিছু বিনিময় দিতে চাইতাম, উইথ সাচ থিংস অ্যাজ ক্যান্ডি অ্যান্ড অ্যাপলস, আপেল অথবা ক্যান্ডি দিয়ে তাকে যখন আমি কিছু দিতে চাইতাম, হি ওয়াজ ওয়ার্ডলেস, সে থাকতো নির্বাক। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, থ্যাংক ইউ সম্ভবত এমন একটা এক্সপ্রেশন, অভিব্যক্তি, যার কোনো ব্যবহার তার কাছে ছিল না। আমরা সাধারণত কেউ যদি আমাদের কোনো ভালো কাজ করে থাকে, কোনো উপকার করে বা কোনো সাহায্য করে, আমরা থ্যাংক ইউ বলে থাকি, কিন্তু ওই ছেলেটি থ্যাংক ইউ বলতো না। সম্ভবত এর কোনো ব্যবহার তার কাছে ছিল না। ফর, কারণ হিজ কার্টিসি ওয়াজ ইনস্টিংক্টিভ, তার যে সৌজন্যতা সেটা ছিল সহজাত, স্বভাবগত। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, সে গিফটের দিকে তাকাতো শুধু, এবং আমার দিকে তাকাতো। অ্যান্ড এ কার্টেন লিফটেড, এবং একটি পর্দা উঠে যেত, সো দ্যাট, যার ফলে, আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিস আইস, তার যে চোখের যে কুয়া আছে তার গভীরে আমি দেখতে পেতাম। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, আর সেখানে ছিল কৃতজ্ঞতা। অ্যান্ড অ্যাফেকশন, স্নেহ, মায়া, মমতা। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, তার যে চরিত্রের দৃঢ় গ্রানাইট, শক্ত একটা পাথরকে গ্রানাইট বলা হয়, সেখানে কোমলভাবে ছিল, কি ছিল? গ্র্যাটিটিউড অ্যান্ড অ্যাফেকশন। এটা দ্বারা লেখিকা বোঝাতে চাচ্ছেন, যদিও সে থ্যাংক ইউ বলতো না, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যেত তার মধ্যে কৃতজ্ঞতা রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এমসিকিউগুলো দেখব। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রেভ ইন দ্য প্যাসেজ মিন? গ্রেভ মানে হলো গুরুতর, গম্ভীর বা রাশভারী। ডিপ শব্দের অর্থ গভীর। প্রথম অপশনেই কিন্তু আমরা সঠিক উত্তরটি পেয়ে গেছি। কোশ্চেন এ, রাইট অ্যান্সার অপশন 1। ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বহীন, লাইট মানে হালকা, এক্সিউবারেন্ট মানে হলো প্রাচুর্যপূর্ণ। দ্য ওয়ার্ড কেয়ারলেস, কেয়ারলেস মানে হলো অমনোযোগী, অসতর্ক। এটার অর্থ কি? ইম্পিউডেন্ট মানে হলো নির্লজ্জ, কনসিডারেট মানে হলো সহানুভূতিশীল, ফরসাইটেড মানে হলো দূরদর্শী, হিডলেস মানে হলো অমনোযোগী, অসতর্ক। সুতরাং অপশন 4ই হবে সঠিক উত্তর। হোয়াট ইমপ্রেসড দ্য রাইটার? রাইটারকে কোন জিনিসটা ইমপ্রেস করেছিল? জেরির মধ্যে যে সততা এবং সাধুতা ছিল সেটা ইমপ্রেস করেছিল। জেরিস সেন্স অফ ইন্টিগ্রিটি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্র্যাটিটিউড ইন দ্য প্যাসেজ রেফার টু? গ্র্যাটিটিউড মানে হলো কৃতজ্ঞতা, আনগ্রেটফুলনেস অকৃতজ্ঞতা, অ্যাপ্রিসিয়েশন প্রশংসা, থ্যাঙ্কফুলনেস এটা কিন্তু আমরা কৃতজ্ঞতার কারণেই বলে থাকি। তাহলে অপশন 3 হবে রাইট অ্যান্সার। আর এখানে রয়েছে থ্যাঙ্কলেসনেস, কৃতজ্ঞতাহীন অর্থাৎ ধন্যবাদহীন, কাউকে ধন্যবাদ না দেওয়া,
নেগেটিভ সেন্সে রয়েছে এটা। হোয়াট টাইপ অফ অ্যাটিটিউড ডিড জেরি শো হোয়েন হি গট এ গিফট ফ্রম দ্য রাইটার? রাইটার থেকে সে যখন কোনো গিফট পেত তখন কোন ধরনের অ্যাটিটিউড সে প্রকাশ করত? চেয়ারফুল, উৎফুল্ল থাকতো, ধন্যবাদ জানাতো, অনীহা থাকতো, ইনডিফারেন্ট মানে হলো উদাসীন, সাইলেন্ট মানে হলো নীরব। আমরা জেনেছি সে নীরব থাকতো, গিফটের দিকে তাকাতো এবং লেখিকার দিকে তাকাতো। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্রি উইল? ফ্রি উইল মানে হলো স্বেচ্ছায় কাজ করা, স্বাধীনভাবে কাজ করা। রিলাক্ট্যান্ট মানে হলো অনিচ্ছুক, অনীহা। এনফোর্স মানে হলো বাধ্যগত বা বাধ্য করা। অটোনমি মানে হলো স্বায়ত্তশাসন বা স্বশাসন, নিজেকে নিজে শাসন করা, নিজেকে নিজে পরিচালন করার ক্ষমতা থাকা। তাহলে দেখা যাচ্ছে অপশন 3তে কিন্তু এটা মিলে যাচ্ছে। কোশ্চেন জি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাবটারফিউজ? সাবটারফিউজ মানে কি? আমরা জেনেছিলাম ছল চাতুরি বা কৌশলে কোনো কিছু এড়ানো। ক্যান্ডিড মানে হলো সরল বা মন খোলা। এক্সকিউজ মানে হলো উজোর। ফোর্থ রাইট মানে হলো স্পষ্টবাসী বা স্পষ্টবাদী। নাউন করার জন্য নেস যুক্ত করা হয়েছে। সাবটারফিউজ অজুহাত, তাহলে রাইট অ্যান্সার হবে এক্সকিউজ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? বিপরীতার্থক বের করতে হবে অ্যাফেকশনের। লাভ ভালোবাসা, ডিভোশন গভীর অনুরক্তি বা ধার্মিকতা, অ্যামিটি মিত্রতা, অ্যান্টিপ্যাথি বিদ্বেষ বা বিরোধিতা। অ্যাফেকশন অর্থ যেহেতু স্নেহ মমতা, সুতরাং বিপরীতার্থক হবে অ্যান্টিপ্যাথি। দ্য ওয়ার্ড গ্রাসিয়াস ইন দ্য প্যাসেজ ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু? কোন অর্থের কাছাকাছি রয়েছে? গ্রাসিয়াস শব্দের অর্থ হলো সদয় উদার বা করুণাময়। কার্টিয়াস শব্দের অর্থ হলো ভদ্র মার্জিত নম্র। ইম্পোলাইট অভদ্র। আনজেনিটাল কোনো শব্দ নেই, শব্দটা হবে কনজেনিটাল জন্মগত। ক্রুয়েল নিষ্ঠুর। কাছাকাছি বলেছে, এটাই কিন্তু কাছাকাছি রয়েছে। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, তার অর্থটা বের করতে হবে রিস্ট্রেন বিরত থাকা। ডিনাই অস্বীকার করা, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর। অ্যাকসেপ্ট গ্রহণ করা, কনসেন্ট সম্মতি দেওয়া। এমসিকিউ এখানেই শেষ হলো। এখন আমরা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। জেরি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট ইন ইউর ওন ওয়ার্ডস। যেহেতু ইন ইউর ওন ওয়ার্ডস বলেছে, সুতরাং নিজের ভাষায় লিখতে হবে, প্যাসেজ থেকে সরাসরি লিখলে হবে না। আমরা ইতিমধ্যে জেনেছি জেরি ছিল ফ্রি উইল এজেন্ট, স্বাধীন চেতা ছিল, নিজের ইচ্ছা মতো কাজ করত। আমরা অ্যান্সারটা এখানে দেখিয়ে দিচ্ছি। জেরি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট মিনস দ্যাট জেরি কনসিস্টেন্টলি এক্সারসাইজড হিজ ওন চয়েসেস অ্যান্ড টুক রেসপন্সিবিলিটি ফর হিজ অ্যাকশনস। অ্যাকশনে কোনো ত্রুটি হলে সে তার দায়িত্ব নিত। ডেমনস্ট্রেটিং ইন্ডিপেন্ডেন্স এবং নিজের স্বাধীনতা, স্বাধীন চেতা বজায় রাখত। অ্যান্ড ইন্টিগ্রিটি সততা সাধুতা ইন হিজ ডিসিশনস অ্যান্ড বিহেভিয়ার্স, তার আচার আচরণ এবং তার সিদ্ধান্তে। হোয়াই ওয়াজ দ্য অথরেস ইমপ্রেসড উইথ জেরি? জেরির প্রতি লেখিকা কেন ইমপ্রেসড ছিল, অভিভূত ছিল? The authoress was impressed with Jerry because of his integrity. ইন্টিগ্রিটির জন্য তার প্রতি ইমপ্রেসড ছিল, হুইচ শি ডিসক্রাইবড এজ এ রেয়ার কোয়ালিটি, এবং এটা একটা দুর্লভ গুণ হিসেবে বর্ণনা করেছেন। শি নোটিসড দ্যাট, তিনি লক্ষ্য করেছেন যে জেরিস ইন্টিগ্রিটি ওয়াজ সিমিলার টু কারেজ অ্যান্ড অনেস্টি বাট মোর দেন বোথ। কারেজ এবং অনেস্টির সাথে তুলনা করা হয়েছে তার ইন্টিগ্রিটি, তার মতে তার চাইতেও বড় কিছু তার যে ইন্টিগ্রিটি রয়েছে সেটা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার রেফার টু? গ্রানাইট হলো একটি পাথর, শক্তিশালী পাথর। তার চরিত্রের গ্রানাইট বলতে কি বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার refers to Jerry's strong, unwavering and reliable personality, similar to the durability and solidity of granite. গ্রানাইটের মতোই দৃঢ়তা, কঠিনতা এবং টেকসই মজবুতের মতো তার ছিল আপোষহীন, শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য একটি ব্যক্তিত্ববোধ। হোয়াট থিংস ডিড জেরি ডু অফ হিজ ওন অ্যাকর্ড? সে স্বেচ্ছায় কী করত? আমরা এটা প্যাসেজ থেকে চাইলে নিতে পারি। হি ফাউন্ড এ কাবিহুল বিসাইড দ্য ফায়ারপ্লেস দ্যাট আই হ্যাড নট নোটিসড, দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড হি পুট কিন্ডলিং অ্যান্ড মিডিয়াম উড সো দ্যাট আই মাইট অলওয়েজ হ্যাভ ড্রাই ফায়ার মেটেরিয়াল রেডি
ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার। তারপর আরও একটি কথা বলেছে এখানে, পাথর লুজ হয়ে গিয়েছিল, সেটা সে আরও দৃঢ়ভাবে গেঁথে দেয়। একদম এই পর্যন্ত আমরা লিখে দিব। জেরি ইজ এ রেসপন্সিবল বয়, হাউ ডু ইউ নো অ্যাবাউট হিজ রেসপন্সিবিলিটি। জেরি যে একজন রেসপন্সিবল বয় সেটা সম্পর্কে তুমি কিভাবে জানতে পারো? আমরা দেখেছিলাম একটি ছোট গল্প রয়েছে যেখানে সে লাকড়ি করতে গিয়ে কোঠারের হাতলটা ভেঙে ফেলেছিল। সে কিন্তু কোনো ছল চাতুরি না করে নিজের কাঁধে রেসপন্সিবিলিটি নিয়েছিল যে আমি এটার জন্য দায়ী, আমি এটার জন্য টাকা পে করব। প্যাসেজ থেকেই নেওয়া হয়েছে, একটু সাজিয়ে নেওয়া হয়েছে। ওয়ান ডে দ্য অ্যাক্স হ্যান্ডেল ব্রক, একদিন কোঠারের হাতল ভেঙে গিয়েছিল। দ্য অথরিজ ব্রট মানি টু পে ফর দ্য জব, লেখিকা এই কাজের জন্য টাকা নিয়ে আসলেন। অ্যান্ড হি রিফিউজড ইট, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। তার যে ভুল ছিল, তার যে ত্রুটি ছিল, এই ব্যাপারে সে অবিচল ছিল। হি ওয়াজ এ ফ্রি এজেন্ট অ্যান্ড হি চুজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক অ্যান্ড ইফ হি ফেইল্ড, এই কেয়ারফুল ওয়ার্ক করতে গিয়ে সে যদি ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে দায়িত্ব নিত উইদাউট সাবটারফিউজ, কোনো ছল চাতুরি কৌশল ছাড়াই। দিস প্রুভস দ্যাট, এটাই প্রমাণ করেছে জেরি ইজ এ রেসপন্সিবল বয়, জেরি একজন রেসপন্সিবল বয়। শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে এমসিকিউ এবং প্রশ্নের উত্তর শেষ হলো। আমরা এখন দ্বিতীয় প্যাসেজটি পড়ব। ইকোট্যুরিজম, পরিবেশ বান্ধব পর্যটন বা পরিবেশগত টেকসই পর্যটন, ইজ ব্রডলি ডিফাইন্ড, এটা ব্যাপক বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল টু এন্ডেঞ্জার্ড অ্যান্ড অফেন আনডিস্টার্বড লোকেশনস। লো ইম্প্যাক্ট, খুব কম প্রভাব পড়বে ট্রাভেলের উপর, কোন জায়গার জন্য? এন্ডেঞ্জার্ড, বিপদ সংকুল বা বিপদগ্রস্ত, এবং আনডিস্টার্বড লোকেশন, যে লোকেশনগুলোকে ডিস্টার্ব করা হয় না, সংরক্ষিত এলাকায় যে ট্যুরগুলো হয়ে থাকে, ট্রাভেলগুলো হয়ে থাকে, পরিবেশ বান্ধব যে ট্রাভেলগুলো হয়ে থাকে, তাকেই ইকোট্যুরিজম বলা হয়ে থাকে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্র্যাডিশনাল ট্যুরিজম, ট্র্যাডিশনাল ট্যুরিজম থেকে এটা ভিন্ন। সেখানে গিয়ে হইচই করা যায় না, পরিবেশ দূষণ করা যায় না, অনেক নিয়ম নীতির মধ্যে থাকতে হয়। বিকজ ইট অ্যালাউজ দ্য ট্রাভেলার টু বিকাম এডুকেটেড, একজন ট্রাভেলারকে সুযোগ করে দেয় শিক্ষিত হওয়ার অ্যাবাউট দ্য এরিয়াস, সেই জায়গা সম্পর্কে, বোথ ইন টার্মস অফ দ্য ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানে যে ভূদৃশ্য রয়েছে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে, শিক্ষিত হতে সুযোগ করে দেয় ইকোট্যুরিজম। ইট অফেন প্রোভাইডস ফান্ডস, মাঝে মাঝে অর্থের যোগান দিয়ে থাকে, ফর কনজারভেশন, সংরক্ষণের জন্য, অ্যান্ড বেনিফিটস, উপকারের জন্য, দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ প্লেসেস দ্যাট আর অফেন ইম্পোভারিজড। ইম্পোভারিজড মানে হলো বেরিপুর, যে জায়গাগুলো খুবই দরিদ্র বা ভালোভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না বা বিপদগ্রস্ত, সেই জায়গার জন্য, সেই জায়গার অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, সংরক্ষণের জন্য এটা প্রায় অর্থের যোগান দিয়ে থাকে। কে দিয়ে থাকে? ইকোট্যুরিজম। প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের মূল নীতিগুলো। ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল, এখন এনভায়রনমেন্ট সংক্রান্ত এবং অ্যাডভেঞ্চার যে ট্রাভেলগুলো রয়েছে তার জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ভেরিয়াস টাইপস অফ ট্রিপস আর নাও বিং ক্লাসিফাইড অ্যাজ ইকোট্যুরিজম, বিভিন্ন ধরনের ট্রিপকে ক্লাসিফাই করা হয়, শ্রেণীবিন্যাস করা হয় ইকোট্যুরিজম হিসেবে। মোস্ট অফ দিস আর নট ট্রুলি ইকোট্যুরিজম, কিন্তু এদের বেশিরভাগই ইকোট্যুরিজম নয়। নাম দিয়েছে ইকোট্যুরিজম, পরিবেশ বান্ধব ভ্রমণ, কিন্তু তারা গিয়ে সেখানে হইচই, কোলাহল এবং পরিবেশের উপকার তো করেই না, বরং আরও অপকার করে আসে। হাওয়েভার, যাই হোক, বিকজ দে ডু নট এমফেসাইজ কনজারভেশন, এডুকেশন, লো ইম্প্যাক্ট ট্রাভেল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন ইন দ্য লোকেশন বিং ভিজিটেড, তারা যেই জায়গায় যাচ্ছে সেই জায়গা সম্পর্কে, সংরক্ষণের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, লো ইম্প্যাক্ট, কম প্রভাব পড়ে সেই ব্যাপারে, এবং সোশ্যাল এবং কালচারাল পার্টিসিপেশন সম্পর্কে তারা কী থাকে? অজ্ঞ থাকে, বা এই ব্যাপারে তাদের ধারণা থাকে না। ডু নট এমফেসাইজ, এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দেয় না।
দেয়ারফর টু বি কনসিডার্ড ইকোট্যুরিজম হিসেবে কনসিডার করার জন্য, বিবেচনা করার জন্য এ ট্রিপ মাস্ট মিট দ্য ফলোয়িং প্রিন্সিপালস সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি। দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি তারা কিছু শর্ত দিয়েছে, এই শর্তগুলো যদি মানা যায় তবেই সেটা হবে ইকোট্যুরিজম। মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, সেই জায়গায় যে জায়গাটা ভিজিট করা হবে, ইম্প্যাক্ট মানে হলো প্রভাব, কম প্রভাব যেন পড়ে ওই জায়গার উপর। বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য কালচারাল প্র্যাকটিসেস, পরিবেশ সম্পর্কে, সংস্কৃতির বিভিন্ন চর্চা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে শ্রদ্ধাশীল করতে হবে। Ensure that the tourism provides positive experience for both the travelers and the host. যাদের কাছে যাওয়া হচ্ছে এবং যারা যাচ্ছে তাদের উভয়ের মধ্যে যেন পজিটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রোভাইড ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল এইড ফর কনজারভেশন, সরাসরি অর্থায়ন করতে হবে এগুলো সংরক্ষণের জন্য। প্রোভাইড ফাইন্যান্সিয়াল এইড, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপুলস, স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে হবে, তাদের কর্মসংস্থান ক্ষমতায়ন করতে হবে, অন্য অন্য সুযোগ সুবিধার কথা চিন্তা করতে হবে। রেইজ ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দ্য হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট, বৃদ্ধি করতে হবে যারা পর্যটক তাদের সচেতনতা, যেখানে আমরা ভ্রমণ করছি তার রাজনৈতিক, পরিবেশগত এবং সাংস্কৃতিক, জলবায়ু সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। এই নীতিগুলো মেনটেন করে যদি ট্রাভেল করা যায় তবেই তাকে বলা হবে ইকোট্যুরিজম। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম। খুব সিম্পল বিষয়, ইকোট্যুরিজমের যে মূল নীতিগুলো রয়েছে সেগুলো দেখাতে হবে এবং সেগুলো কিন্তু এখানে রয়েছে, একটা কিন্তু দেওয়া আছে মিনিমাইজিং দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, প্রথমটা দেওয়া আছে, আর আছে বাকি 5টি, সেখান থেকে আরও 5টি ফ্রেজ তৈরি করব। প্রথমটা যেভাবে তৈরি করেছে আছে মিনিমাইজ, লিখেছে মিনিমাইজিং, আমরা আইনজি যোগ করে করেই তৈরি করব। যেমন এখানে আছে এনশিওর দ্যাট দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপিরিয়েন্সেস, আমরা এটাকে বানিয়ে দেব এনশিওরিং পজিটিভ এক্সপিরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট। তাহলে চলো আমরা উত্তরগুলো একসাথে দেখে নেই, খুবই সিম্পল কিন্তু এটা। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই এই অ্যান্সারগুলো এখানে লেখা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা এখন 3 নম্বর প্যাসেজটা পড়ি। এই প্যাসেজের উপর ভিত্তি করে সামারি লিখতে হবে, প্যাসেজ যদি ভালোভাবে বুঝতে পারো সামারি লেখা কোনো ব্যাপার নয়। উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে আমরা অর্থ খরচ করে থাকি। উই বাই ফুডস, ক্লথস অর এভরিডে এসেনশিয়ালস, আমরা খাবার ক্রয় করে থাকি, পোশাক ক্রয় করে থাকি এবং প্রতিদিনের জিনিস ক্রয় করে থাকি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, এন্টারটেইন পিপল, ট্রাভেল টু প্লেসেস, হেল্প আদার্স ইন নিড অর ইনভেস্ট ইন বিজনেস অ্যান্ড দাস স্পেন্ড মানি এভরিডে। আমরা বিভিন্ন সার্ভিসের জন্য পে করে থাকি, মানুষের বিনোদন দেওয়ার জন্য, বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য, অন্যের প্রয়োজনে সাহায্য করার জন্য অথবা ব্যবসায় বিনিয়োগ করার জন্য, আর এভাবেই আমরা স্পেন্ড করে থাকি মানি প্রতিদিন। ইনফ্যাক্ট স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং আমাদের জীবনের একটি অংশ। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কী কারণে খরচ করছি তার উপর ভিত্তি করে স্পেন্ডিং, ব্যয় করা আমাদেরকে হ্যাপি করতে পারে অথবা আনহ্যাপি করতে পারে। হোয়েন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড অ্যান্ড উইথিন আওয়ার লিমিট, যখন আমরা টাকা খরচ করে থাকি যেটা আমাদের প্রয়োজন অথবা আমাদের সাধ্যের মধ্যে, ইট ইজ গুড, এটা ভালো। হোয়েন ইট বিকামস এ কম্পালসিভ বিহেভিয়ার, কিন্তু এটা যখন একটি অদম্য বা অবশ্য বা দমন করা যায় না এমন একটা আচরণ হয়ে দাঁড়ায়, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে চাপযুক্ত করে দেয়, দুর্বিষহ করে দেয়। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং বিয়ন্ড ওয়ান্স মিনস, অপ্রয়োজনীয় খরচ অথবা একজনের সাধ্যের বাইরে খরচ, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে। ফর ওয়ান থিং, একদিকে ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেট,
আর্থিক ধ্বংস অথবা ঋণে জর্জরিত করতে পারে। অ্যান্ড ফর অ্যানাদার, আরেক দিক, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইথিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে এটা অশান্তির কারণ হতে পারে, আনহ্যাপিনেসের কারণ হতে পারে। পিপুল হু ওভার স্পেন্ড আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, যারা অতিরিক্ত টাকা খরচ করে তাদের যা আছে তা নিয়ে কখনোই সন্তুষ্ট থাকে না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার ক্লথস অ্যাটসেট্রা, তারা সবসময় ব্র্যান্ডের পিছনে দৌড়ায়, ফ্যাশন আইটেমের পিছনে দৌড়ায় এবং বিভিন্ন ডিজাইনের পোশাকের পিছনে দৌড়ায়। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটি সময়, ইট বিকামস অ্যান অ্যাডিকশন, এটি একটি নেশা হয়ে দাঁড়ায়। হুইচ মে ইভেনচুয়ালি ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেমস, এবং এটা একটি মনস্তাত্ত্বিক সমস্যা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। চলো আমরা সামারিটা এখানে দেখে নিই। Spending is a part of our daily lives, affecting our happiness or unhappiness depending on our motivations. কোন উদ্দেশ্যে আমরা খরচ করছি তার উপর ভিত্তি করে হ্যাপিনেস আনহ্যাপিনেস আমাদের করে থাকে। ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্যান নট হেল্প স্পেন্ডিং মানি ফর ভেরিয়াস রিজনস, আমাদের প্রত্যেকেই বিভিন্ন কারণে টাকা খরচ না করে পারি না। হুইচ ক্যান বি বোথ গুড অ্যান্ড ব্যাড, সেটা ভালোও হতে পারে মন্দও হতে পারে। When we spend within our limits, it's good, but compulsive spending can lead to financial ruin and unhappiness. আমাদের সাধ্যের মধ্যে যদি খরচ করি এটা ভালো, কিন্তু এটা যদি আমরা এমনভাবে খরচ করি যেটা দমন করে রাখা যাচ্ছে না, সেটা নিয়ে আসবে আমাদের জন্য অর্থনৈতিক ধ্বংস এবং আনহ্যাপিনেস। Unnecessary spending or spending beyond one's means has some bad effects. অযথা খরচ করা, সাধ্যের বাইরে খরচ করা, কিছু ব্যাড ইফেক্ট রয়েছে। ওভার স্পেন্ডিং ক্যান লিড টু অ্যাডিকশন অ্যান্ড সাইকোলজিক্যাল প্রবলেমস, ওভার স্পেন্ডিং অ্যাডিকশনের দিকে ধাবিত করতে পারে এবং ফলশ্রুতিতে সাইকোলজিক্যাল প্রবলেমও হতে পারে। সামারি নিজের ভাষায় লিখতে পারো, আমি যেটা লিখেছি সেটাও ঠিক আছে, তুমি তোমার মতো করে লিখলে সেটাও ঠিক হবে। চলো আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করি। ফিল ইন দ্য গ্যাপস, এখানে গ্যাপ রয়েছে 10টি আর এখানে ওয়ার্ড রয়েছে 12টি, তার মানে 2টি ওয়ার্ড এখানে অতিরিক্ত রয়েছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, গ্রামাটিক্যাল চেঞ্জেরও প্রয়োজন হতে পারে, নির্ভর করবে সেন্টেন্সের উপর। দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়, এ রিয়েলিটি, এটি একটি বাস্তবতা। দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি এ গ্রেট বুন, এই বহুমুখী সেতু হতে যাচ্ছে এ গ্রেট বুন, বুন মানে হলো উপকারী জিনিস, ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকার জন্য। বাট ডিকেডস এগো, কিন্তু কয়েক দশক আগেও, ইট ওয়াজ রাদার অ্যান অ্যাম্বিশাস ড্রিম, এটা ছিল একটি উচ্চবিলাসী স্বপ্ন। এ ডন্টিং চ্যালেঞ্জ, দুঃসাহসিক একটি চ্যালেঞ্জ। টু টেম দ্য মাইটি পদ্মা, শক্তিশালী পদ্মাকে পোষ মানানো, এটা ছিল একটি দুঃসাহসিক চ্যালেঞ্জ। ক্রসিং দ্য রিভার হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনাস, নদী ক্রস করা, নদী পার হওয়া সবসময় শ্রমসাধ্য বা কষ্টকর, অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস, এবং মাঝে মাঝে সেটা হতে পারে বিপজ্জনক। ওয়িং টু আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস, ওয়িং টু মানে হলো কারণে, অনির্ভরযোগ্য এবং সীমিত আকারে ফেরি কানেকশনের জন্য। অ্যান্ড লং ওয়াইটস ফর ওভার ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস, অতিরিক্ত যাত্রী বোঝায় বুট এবং লঞ্চের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করা, এইসব কারণে নদী পারাপার হতে পারে কষ্টকর একটা জিনিস এবং সেটা হতে পারে বিপজ্জনক। দ্য পদ্মা ব্রিজ দ্যাট কানেক্টস ঢাকা, পদ্মা ব্রিজ যেটা ঢাকাকে সংযুক্ত করেছে উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস, 21টি দক্ষিণের জেলার সাথে, ইজ এ পটেনশিয়াল ক্যাটালিস্ট, একটি সম্ভাবনাময় অনুঘটক যেটা দিয়ে অন্য কোনো জিনিস তৈরি হয়, ফর মেজর ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য লাইফস অফ ওভার মিলিয়ন পিপুল লিভিং ইন দ্য রিজিয়ন, সেখানে যে লক্ষ লক্ষ লোক বসবাস করে তাদের জীবনে। অ্যান্ড উইল গিভ এ চেঞ্জ, এবং একটি পরিবর্তন এনে দিবে টু দ্য ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রমে। এখন আমরা 5 নম্বর প্রশ্ন সমাধান করব। যেহেতু নির্দিষ্ট কোনো অপশন নেই, সুতরাং সমার্থক অথবা যৌক্তিক যে কোনো শব্দই গ্রহণযোগ্য হবে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যান আনকন্ডিশনাল ব্রেভ ফাইটার অ্যাগেনস্ট রেস ডিসক্রিমিনেশন, নেলসন ম্যান্ডেলা ছিলেন একজন নিঃসন্দেহে বা নিঃশর্তে সাহসী যোদ্ধা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। ডিউরিং হিজ লাইফ টাইম,
তার জীবদ্দশায় হি হ্যাড ডেডিকেটেড হিমসেলফ, তিনি নিজেকে উৎসর্গ করেছেন টু দিস স্ট্রাগল অফ দ্য পিপল অফ আফ্রিকা, আফ্রিকার লোকদের সংগ্রামের জন্য। হি স্টেটেড দ্যাট, তিনি বর্ণনা করেছেন যে হি হ্যাড ফট অ্যাগেইনস্ট হোয়াইট ডমিনেশন, তিনি শ্বেতাঙ্গদের যে শাসন তার বিরুদ্ধে লড়াই করেছেন। অ্যান্ড হি ফট অ্যাগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং যারা কৃষ্ণাঙ্গ ছিল তারাও যদি কোনো দমন নিপীড়ন করে থাকে তার বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন। বিং অ্যালাইন উইথ হিজ স্ট্রাগল, সবসময় তিনি ছিলেন তার স্ট্রাগলের সাথে সম্পৃক্ত। নাদিম গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার, নাদিম গর্ডিমার নামে একজন লেখক ছিলেন যিনি সাউথ আফ্রিকার লেখক এবং নোবেল পুরস্কার জয়ী লেখক সাহিত্যের জন্য। ওয়ান্স রিমার্কড, তিনি একবার মন্তব্য করেছিলেন দ্যাট যে ম্যান্ডেলা ওয়াজ অ্যাট দ্য এপিক সেন্টার অফ দেয়ার টাইম, ম্যান্ডেলা ছিলেন তাদের সময়ের একটি কেন্দ্রবিন্দু স্থানে। দেয়ার্স ইন সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে, অ্যান্ড দি আদার পিপল ওয়ার এভার দে ওয়ার, পৃথিবীর যেখানেই যে লোক থাকুক, এবং আফ্রিকার মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছিলেন নেলসন ম্যান্ডেলা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে শূন্যস্থানটি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। ওই টেক্সটটি যাদের ভালোভাবে পড়া আছে তারা কিন্তু এটা সহজেই পারবে, অন্যথায় এটা মেলানো কিন্তু কিছুটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই তোমাদের প্রতি পরামর্শ রইল, তোমাদের টেক্সট বুক ভালো করে পড়তে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন দিতে হবে। এখন আমরা 6 নং প্রশ্ন সমাধান করব। এখানে 10টি সেন্টেন্স এলোমেলো করে দেওয়া আছে, তাদেরকে এমনভাবে সাজাতে হবে যেন সুন্দর একটি গল্প তৈরি হয়। সুন্দর একটি গল্প এখানে দেওয়া আছে, চলো সাজাই। ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার অ্যান্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস, একবার এক বাবুর্চি তার মালিকের জন্য একটি হাঁস রোস্ট করলো এবং এটা দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছিল, ডেলিশিয়াস মনে হচ্ছিল। দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন, তার লোভকে সে সামলাতে পারল না। অ্যান্ড অ্যাট ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, দুটি পায়ের একটি পা সে খেয়ে ফেলল। হাঁসের দুটি পা, তার মধ্যে একটি পা সে খেয়ে ফেলল, সে তার লোভকে সামলাতে পারল না। দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল, মালিক আসলো তার খাবার খাওয়ার জন্য। অ্যান্ড নোটিসড, খেয়াল করলো, ওয়ান অফ দ্য লেগস মিসিং, দুটি পায়ের একটি পা মিসিং, পাওয়া যাচ্ছে না। যথারীতি তিনি জিজ্ঞাসা করলেন, হি আস্কড হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দি আদার লেগ, আরেকটি পা কোথায়, কি হয়েছে সেটা তিনি জিজ্ঞাসা করলেন। বাবুর্চি অনেক চালাক ছিল। দ্য কুক ওয়াজ মোর দেন ক্লেভার, অনেক বেশি চালাক ছিল। সে উত্তর দিল যে এই হাঁসের একটা পাই ছিল। হি রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এ ওয়ান লেগ ডাক। দ্য মাস্টার ওয়াজ ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াজ নট টু বি ফোল্ড সো ইজিলি, মাস্টার অনেক চালাক ছিল, সে এত সহজে বোকা হওয়ার মতো নয়। সে বলল, হি সেড দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, এক পা বিশিষ্ট হাঁস বলতে কিছু নেই। দ্য কুক ওয়াজ ভেরি স্টাবন, কিন্তু বাবুর্চি তার কথায় অনড় রইল। হি অ্যাজার্টেড দ্যাট দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, সে আবারও দৃঢ়তার সাথে বলল যে এই হাঁসের একটা পাই ছিল। গল্পটার আরও কিছু অংশ রয়ে গেছে। মালিককে যখন বোঝাতে পারছিল না, বাবুর্চি তখন জ্বালানা দিয়ে বাইরে একটি হাঁসকে দেখালো যে ওই যে দেখুন একটি হাঁস এক পায়ে দাঁড়িয়ে আছে। তোমরা যারা হাঁস দেখেছো তোমরা জানো যে একটি পা তারা মাঝে মাঝে ভাঁজ করে ভিতরে রেখে দেয়। মালিক সেটা দেখলো, দেখার পর হাততালি দিল। তখন হাঁস ওই পাটি নামিয়ে দ্রুত জায়গাটি প্রস্থান করলো। তখন বাবুর্চি বলল যে আমিও যদি জানতাম বিষয়টা তাহলে আমিও রান্না করার আগে তালি দিতাম এবং ওই পাটি সে বের করে নিত। যাই হোক, তার এই বুদ্ধিমত্তায় মালিক খুশি হলো এবং তাকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। এখন আমরা দেখব রাইটিং পার্টে কি কি ছিল। একটি চার্ট রয়েছে। দ্য পাই চার্ট শোজ দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন কোন সেক্টর থেকে এটা দেখানো হয়েছে। রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য চার্ট ভ্যালু, এই তথ্যের উপর ভিত্তি করে প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাই চার্ট। মার্কস 15। গার্মেন্টস সেক্টর থেকে 54% বৈদেশিক মুদ্রা অর্জন হয়, ম্যান পাওয়ার থেকে 30%, টি, ফিশ, লেদার ইত্যাদি থেকে 8%,
বাকি সব মিলে 8%, এই হলো 100%। সুন্দর করে এই তথ্যের বিবরণী দিয়ে একটি প্যারাগ্রাফ লিখে দিতে হবে। তারপর একটি কমপ্লিটিং স্টোরির অংশবিশেষ দেওয়া থাকবে, বাকি অংশ কমপ্লিট করতে হবে। তার জন্য কিন্তু 15 মার্কস রয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং ইন ইংল্যান্ড। একবার ইংল্যান্ডে এক রাজা বাস করতেন। হি হ্যাড 3 ডটার্স, তার 3 কন্যা ছিল। ওয়ান ডে হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড হিজ কিংডম অ্যামং দ্যাম। একদিন সিদ্ধান্ত নিলেন যে তার রাজত্বকে 3 কন্যার মধ্যে ভাগ করে দিবেন। সো হি কল্ড দ্যাম ইন দ্য কোর্ট। রাজদরবারে তাদেরকে ডেকে আনলেন অ্যান্ড আস্কড ইচ অফ দ্যাম হাউ মাচ দে লাভড হিম। প্রত্যেককেই জিজ্ঞাসা করলেন তারা তাকে কতটুকু ভালোবাসে। গল্পটা হয়তো তোমরা শুনেছ। বড় মেয়ে, মেঝু মেয়ে, তারা এত সুন্দর উত্তর দিল, রাজা খুব প্লিজড হয়েছিল। কিন্তু তাদের উত্তরের মধ্যে ছিল কৃত্রিমতা, ভেজাল এবং মন ভুলানো। কিন্তু ছোট মেয়ে উত্তর দিয়েছিল বাস্তবসম্মত, যেটা রাজার পছন্দ হয়নি। তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা কিং লিয়ারের গল্প এটি। সর্বশেষ একটি লেটার লিখতে হবে। সাপোজ ইউ আর নাদিম অর নীলা। মনে করো তুমি নাদিম অথবা নীলা। রাইট এ লেটার টু ইউর ব্রাদার অর সিস্টার শাকিল অর সাবিনা। তোমার ভাই অথবা বোন শাকিল বা সাবিনার কাছে চিঠি লিখতে হবে। অ্যাডভাইজিং হিম অর হার, তাকে পরামর্শ দিতে হবে। নট টু শেয়ার এনি রং ইনফরমেশন অন ফেসবুকে কোনো রং ইনফরমেশন শেয়ার করা যাবে না। বর্তমানে কিন্তু এই প্রবণতা ব্যাপকভাবে রয়েছে। গুজবে ভরপুর ফেসবুক। রং ইনফরমেশন শেয়ার করছে, কেউ কেউ জেনে করছে, কেউ কেউ না জেনে করছে, কেউ ইচ্ছাকৃতভাবে করছে। এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। তার পরামর্শ দিয়ে ছোট ভাই বা বোনের কাছে চিঠি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মাধ্যমে শেষ হলো যশোর বোর্ড 2024 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান। আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছ। প্রতিটি ভিডিও নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।